বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা। তো আমাদের আজকে নতুন ডেস্টিনেশন ছিল একদিনের বর্ধমান। তো চলুন আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করে নিই। আপনারা হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো লোকাল এবং এক্সপ্রেস ট্রেন পেয়ে যেতে পারেন, কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আগের দিন রাত্রে, কারণ আমরা ওখানে থেকে বর্ধমান শহরটাকে দেখতে চেয়েছিলাম। বর্ধমান বর্ধমান স্টেশনের পাশেই রয়েছে সম্রাট হোটেল। এখানকার মধ্যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভালো হোটেল, যেখানে খুব চেকিংয়ের একটা দেখছি যে আইডেন্টি কার্ড হেনা তেনা এইসব মোটামুটি এটুকু বোঝা যাচ্ছে। কেউ যদি কাপলস আসে, ইউ ডু নট কাম হেয়ার, প্লিজ ইউ ডু নট কাম হেয়ার। ইফ ইউ ওয়ান্ট টু কাম হেয়ার, bring valid documents, bring your relationship. If you are fair, there is no problem. So this is the message I wanted to give you. Now let me show you the hotel room. I have got it by bargaining at 950. So you see the room. এই হচ্ছে রুম, আর একটু ভালো করে দেখিয়ে নিই। মোটামুটি দেখতে পাচ্ছি যে এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে একটা আয়না রয়েছে। দিস ইজ দ্য টয়লেট। দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। একটা সাবান, একটা শ্যাম্পু প্লাস একটা টাওয়েলও দিয়েছে। এখন টেস্ট করব শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানে নাকি খুব বিখ্যাত। তো চলুন দেখা যাক। হচ্ছে যে শক্তিগড়ের ল্যাংচা, যেটা আমাদেরকে জেঠু বললেন, দিন আমার হাতে। ধন্যবাদ আপনাকে। খেয়ে দেখো তো কেমন, খেয়ে দেখো কেমন। এটা হচ্ছে যে সীতাভোগ, যেটা হচ্ছে যে ঘিয়ে ভাজা। এটা বর্ধমান আসছে যখন এই সমস্ত কিছু চলে দেখো। এই হচ্ছে যে ঘিয়ে ভাজা সীতাভোগ, বর্ধমানের ঘিয়ে ভাজা সীতাভোগ। ওয়াও, কেমন টেস্ট! যেমন না তেমন খেতে। গুড মর্নিং। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। কটা বাজছে? তো এখন ঘড়িতে বাজে 8:34। তো আজকেই আমরা এখানে যা কিছু দেখার সবকিছু চারপাশে আশেপাশে সাইট সিন গুলো দেখে আমরা আজকেই কিন্তু বাড়ি ফেরত যাব। তো চলো, গুড মর্নিং তোমাদেরকে। এবার আমরা শুরু করছি আমাদের জার্নি, আর দেখতে থাকো। হ্যাভ এ নাইস ডে। আর এটি হলো অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, যা সম্রাট হোটেলের ঠিক ডান দিকে থাকে। আমরা এখানে একটু কচুরি খেতে এসেছিলাম। কচুরিগুলো ছিল খুব নরম ও তুলতুলে, আর তরকারিটা খুব সুন্দর ছিল। সঙ্গে ছিল শক্তিগড়ের ল্যাংচা। স্টেশন চত্বরে টিফিনটা সেরেই আমরা একটা টোটো করে নিয়েছিলাম। টোটোটা নিয়েছিল মাত্র 15 টাকা। ওই স্টেশন চত্বর থেকে এই যে মন্দির, এটির নাম হচ্ছে সর্বমঙ্গলা অষ্টাদশ ভুজা দুর্গা মন্দির, এখানে আমরা পৌঁছে গেছিলাম। সাত সকালে এই মন্দির প্রাঙ্গণে পৌঁছেই একটা আলাদা সুবাস পাচ্ছিলাম, একটা আলাদা গন্ধ পাচ্ছিলাম। ওই যে মন্দিরের চারিদিকে কত ফুলের মালা, কত প্রসাদ, কত মানুষের গমগম, ধূপ ধুনা, এদের সংমিশ্রণে না একটা আলাদাই গন্ধ তৈরি হয়। আর সেই গন্ধটা যখন আপনি অনুভূতি করবেন, যখন আপনি সেটা মন থেকে ফিল করবেন, কোথাও না কোথাও মনে হবে না আপনার যে ভেতরের যে অনুভূতিটা, আপনার যে চেতনাটা, সেটা না কোথাও না কোথাও পিউরিফাই হতে স্টার্ট করলো। তো দারুণ একটা ব্যাপার, দারুণ মজাদার। আমি তো সকালবেলা এই মন্দিরে আসতে পেরে আমি সর্বমঙ্গলা মাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উনি আমাদেরকে কৃপা করেছেন বলেই হয়তো আমরা এখানে পৌঁছাতে পেরেছি। তবে আপনাদেরকে বলে রাখছি, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। আপনাদেরকে আসার জন্য আমি কি বলবো, অনুরোধ করছি, যদি কখনো আসেন বর্ধমানে অবশ্যই এখানে আসবেন। তো খুব সুন্দর পরিবেশ ছিল, মানুষজন খুব সুন্দর। ওখানে অনেক বিয়ে হচ্ছিল, অনেক পৈতা হচ্ছিল, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছিল। আর এই ভদ্রলোক, ইনি হচ্ছেন এখানকার একজন পুরোহিত। ইনি আমাদেরকে অনেক কথা বলেছিলেন এই মন্দির সম্পর্কে। কিছু না হলো 400-500 বছর তো আগে বটেই। 400-500 বছর আগে অবশ্যই। ঠিক আছে, মায়ের খুব মাহাত্ম্য, খুব দিগ্বিজয়ী মা আমাদের। 18খানা ভুজ রয়েছেন, মায়ের ভুজ 18খানা। এই জন্যই বলা হয় বর্ধমান রাজা তৈরি করে অষ্টাদশ ভুজা। যাই হোক, খুব ভালো লাগছে। কোনটাকে?
নবদখানা। নবদখানা, এটা ছিল মায়ের নবদখানা। নবদখানা সানাই বাদ্য। ওখানে সানাই নাকি বাজানো হতো। যাই হোক, অনেক পুরনো মন্দির, অনেক মানে স্মৃতি জড়িয়ে আছে, আর খুব সুন্দর ডিজাইনগুলো এখন অবধি রয়েছে। ওখানকার পুরোহিতদের সঙ্গে কথা বলে একটা জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে এই মন্দিরটা নাকি রাজা বর্ধমান তাঁর স্বপ্নাদেশে ভগবান আদেশ দেন তাকে যে এই মন্দিরটা বানানোর জন্য। তো সেই থেকেই এই মন্দিরের সৃষ্টি বলতে উনি বানিয়েছেন, কিন্তু ভগবান তো সর্বত্রই বর্তমান, সেটা আপনারা জানেন। আর এই মন্দিরে দেখুন, এই বড় বড় পরিসর রয়েছে, যেখানে পৈতা হচ্ছে, বিয়ে হচ্ছে, বিভিন্ন ধরনের ধার্মিক অনুষ্ঠান হচ্ছে। খুব খুব ভালো লাগবে আপনাদের, আপনারা অবশ্যই আসবেন। আমরা চলে এসেছি রাজবাড়ি। তো রাজবাড়ি অন্যান্য দিন নাকি বন্ধ থাকে, আজকে যাই হোক খোলা আছে। আমার প্রথমে গিয়েছিলাম সর্বমঙ্গলা মন্দির, আমরা টোটো পেয়েছিলাম 10 টাকা ভাড়া দিয়ে আমরা এখানে চলে এসেছিলাম রাজবাড়িতে। কিন্তু রাজবাড়ির একটা জিনিস দেখলাম যে এখানে ভেতরে ঢোকা যাবে, মিউজিয়াম আছে, আপনারা ঘুরেও দেখতে পারেন, বাট এখানে কোনো ভিডিও করা যাবে না। আর রাজবাড়িতে কিন্তু সব জিনিস ছিল না, যেহেতু 10:30টার পর রাজবাড়িতে নাকি মিউজিয়াম দেখতে দেওয়া যাবে। হ্যালো বন্ধুরা, আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল কঙ্কালেশ্বর কালী মন্দির। আমরা এই কাকুটার টোটো গাড়িতে করে চলে এসেছি। কাকু আমাদেরকে অনেক কিছু বলেছে, এখানে কোথায় কি দেখার আছে না আছে আমরা সত্যি জানি না, বর্তমান তো আমাদের ট্যুর। যাই হোক, আমরা এখন যাব কঙ্কালেশ্বর কালী মন্দির, অনেক নাকি জাগ্রত ঠাকুর, আর এটা ইতিহাস সম্পর্কে আমরা বলবো। হ্যাঁ, এইটা পেছনে হচ্ছে গিয়ে বৃদ্ধাশ্রম, নবনীত বৃদ্ধাশ্রম আছে। আর চলুন মন্দিরটা ভেতরে দেখতে দেখতে তারপর আমরা বলছি। তো মা কঙ্কালেশ্বরী মন্দিরের ডান দিকেই এই অসাধারণ একটা দৃশ্য দেখলাম। কত ভগবান রয়েছে জলের উপরে, এই জিনিসটা খুবই সুন্দর, কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এই কারণেই, কারণ ওই জলে মাছকে সবাই যদি খাওয়া দেয়, যেটা বারণ আছে, তাই জন্য গেটটা বন্ধ আছে। খুব সুন্দর দৃশ্য এটা। পুজো দেওয়ার ব্যাপারটা হচ্ছে সকাল 8টা থেকে মন্দির, সকাল 6টা থেকে খুলে যায়, কিন্তু 8টা থেকে পুজো দেওয়া হয় দুপুর 1টা পর্যন্ত। আপনারা যখন খুশি এসে পুজো দিতে পারেন। আরও একটা জিনিস, এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদেরও সিস্টেম আছে, আপনারা চাইলে এখানে কিন্তু এসে ভোগ প্রসাদও খেতে পারেন, তবে একটু ওয়েট করতে হবে। কিন্তু আমরা ভোগ প্রসাদ খাচ্ছি না এই কারণে, কারণ আমাদের আবার একটা ডেস্টিনেশন আছে আলাদা মতন। তো চলুন নেক্সট ডেস্টিনেশনে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপর আমরা চলে গেছিলাম কমলাকান্তের কালীবাড়ি। তো এখানে কালী ঠাকুর নাকি প্রচণ্ড জাগ্রত, যেটা আমরা শুনেছি গল্পের সাহায্যে। কমলাকান্ত মানুষজনকে দেখিয়েছিলেন যে বেলগাছের বেলকাঁটা নিয়ে নাকি ঠাকুরের পা থেকে রক্ত বের করে দিয়েছিলেন, এটা আমরা শুনেছিলাম ওখানে গিয়ে। আরেকটা জিনিস বলেছিলেন যে ওখানে যিনি রাজা ছিলেন তাকে নাকি অমাবস্যাতে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন। তো এইসব আমরা বিভিন্ন রকম গল্প শুনেছিলাম। তো এটাই জাগ্রত ঠাকুর। তো বন্ধুরা, আমরা চলে এসেছি জুলজিক্যাল পার্ক, বর্ধমান জুলজিক্যাল পার্ক। তো এখানে টিকিটের মূল্য নিয়েছে 50 টাকা, মানে 25-50 টাকা। আমরা যেহেতু দুজন আছি তো 25-50 টাকা। তো চলুন ভেতরে আমরা দেখবো কি কি আছে। বললো তো এখানে হরিণ আছে, চিতাবাঘ আছে, আর কি কি সব বললো যেন আছে। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে কি কি আছে। বেরিয়েছিলাম ট্যুর ব্লগ করতে, কিন্তু সারাটা দিন যে হারে ঘুরেছি, তখন এইরকম একটা পরিবেশ যে পাবো এটা কল্পনাও করতে পারিনি। হয়তো আপনারা এখানে এসে তেমন কিছুই দেখতে পাবেন না, কিন্তু এখানে যে পরিবেশটা সৃষ্টি করেছে সেটা পাখির যে কলতান, তারপর একটা হালকা মৃদু হাওয়া, আরও অনেক কিছু এখানে কিন্তু তৈরি হচ্ছে। পরে পরে হয়তো ধীরে ধীরে আমরা আরও নতুন কিছু হয়তো দেখতে পাবো। তো এই পরিবেশটা ছিল অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, এবং সারাটা দিন ঘোরার পর এই পরিবেশটা মজাদার। এটা মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম। তো তারপরে একটু এতক্ষণ ঘোরার পর একটু মুখরোচক কিছু খাওয়ার দাওয়া না খেলে কি হয়। দুপুরের
এত রোদে এইরকম মুখরোচক খাবার খেয়ে আমরা কার্জন গেট পেরিয়ে পৌঁছে যাচ্ছিলাম কুতুবুদ্দিন আইবক এবং শের আফগান আলী খাঁর সমাধিতে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, ওই শের আফগান খান আর কুতুবুদ্দিনের সমাধিস্থল আমরা আসছি। এখানে অনেক প্রাচীন ঐতিহাসিক ঘটনা আছে, তো যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আমার বলাতে কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং ঠিকটা জানলেও আমাকে জানাতে পারেন। আমি যেটুকু শুনেছি এখানে শের আফগান খান এসেছিলেন কুতুবুদ্দিনকে মারতে, কিন্তু কুতুবুদ্দিনের হাতে এবং তার সৈন্যদের হাতে শের আফগান খানের সৈন্যরা মারা গেছিল এবং শের আফগান খানকেও এখানে মেরে তার সমাধি দেওয়া হয়েছিল। তো যাই হোক, কুতুবুদ্দিন এখানে লুকিয়েছিলেন, কিন্তু কুতুবুদ্দিনও একটা সময় পর এখানেই মারা গিয়েছিলেন এবং তাকেও এখানে সমাধি দেওয়া হয়েছিল। তোমার নাম? আমি ফার্স্ট টাইম বর্ধমানে ঘুরতে এসে আমার অনেক ভালোবাসার মানুষদেরকে পেয়ে গেছি। এরকম আগে আমার ইউটিউব দেখে আমাকে চিনতে পেরেছে, তাই জন্য যে রোজ ডেতে আমাকে হ্যাপি রোজটা জানিয়েছে। আর সত্যি থ্যাংক ইউ বর্ধমান আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো একটা তো ফটোশ্যুট হতেই পারে। টাটা।